থার্মোডাইনামিক্সের প্রবলেম সলভিং এর ক্লাস হবে এখন। কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে আসছে, দেখতে পারো। ফার্স্টে বলছে যে তিনটে ইকুয়েশনস আছে। প্রথম ইকুয়েশনসটা দেখো, তোমাদের করে দেখাচ্ছে সি প্লাস O2 CO2। এটার জন্য যে রিয়াকশন এনথালপি সেটার ভ্যালু দেওয়া আছে x কিলোজুল মোল ইনভার্স। সেকেন্ড ইকুয়েশনটা দিচ্ছে এগেইন সি প্লাস হাফ O2 CO। এটার জন্য যে রিয়াকশন এনথালপি সেটা y কিলোজুল মোল ইনভার্স। থার্ড যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে CO প্লাস হাফ O2, সেখান থেকে আসছে CO2 ডেল্টা, মানে এটা হচ্ছে রিয়াকশন এনথালপি, স্ট্যান্ডার্ড রিয়াকশন এনথালপি, এটার ভ্যালু z কিলোজুল মোল ইনভার্স। এখন আমাকে বলছে বেসড অন দ্য অ্যাবভ ইকুয়েশন ফাইন্ড আউট হুইচ অফ দ্য রিলেশনশিপ গিভেন ভ্যালু ইজ কারেক্ট। তোমরা বলতে পারো এটা, দেখো C প্লাস O2 হচ্ছে CO2। এবার তুমি এটাকে যদি ভেঙে ভেঙে করো তাহলে প্রথমে হচ্ছে C প্লাস হাফ O2 হবে, মানে O2 এর অর্ধেক। তাতে যেটা তৈরি হলো CO, সেটার সাথে আবার যদি আমি হাফ O2 অ্যাড করি তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এই দুটো ইকুয়েশনকে যদি তুমি অ্যাড করো তাহলে দেখো ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, উপরের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে না কি, তাই তো? নিচের ইকুয়েশন দুটোকে যদি সিম্পলি অ্যাড করি তাহলে CO তো কেটে যাবে, তাহলে C দাঁড়াবে হাফ O2 মানে O2 হয়ে যাবে, হয় CO2 হয়ে যাবে। তার মানে এই ইকুয়েশনটা আসছে এটা, তার মানে এই দুটোকে যোগ করতে হবে। তাহলে কি বোঝা গেল, উপরের থেকে যে রিয়াকশন এনথালপি হয়েছিল x, দ্যাট ইজ নাথিং বাট দ্য অ্যাডিশন অফ y প্লাস z। এটা ছিল তোমাদের ফার্স্ট কোশ্চেন, যেটা তোমাদের ডাউট আছে দেখতে পারো। সেকেন্ড কোশ্চেন দেখবে স্ক্রিনে আসছে, কোশ্চেন নাম্বার 13। কি বলছে কোশ্চেন নাম্বার 13, সেকেন্ড কোশ্চেন দেখো বলবি। বলছে এনথালপি অফ ফিউশন অফ ওয়াটার, ফিউশন মানে জল যেটা আছে, একে যদি আমি মানে ভেপারাইজ করতে পারি তাহলে তার যে এনথালপি হবে সেটার জন্য যে লাগবে এনথালপি সেটা হচ্ছে 1.435 দেওয়া আছে কিলো ক্যালোরি, ঠিক আছে? তাহলে ফিউশন অফ ওয়াটার যেটা আছে সেটা, দ্য মোলার এন্ট্রপি চেঞ্জ অন দ্য মেল্টিং অফ আইস ইজ, তো একটু হচ্ছে এনথালপি অফ ফিউশন ইজ নট ভেপারাইজেশন, সরি ফর দ্য মিস্টেক। ফিউশন অফ ওয়াটার মানে H2 যেটা আছে সেটা সলিড স্টেটে আছে, সেখান থেকে H2 যেটা যাবে সেটা লিকুইড স্টেটে যাবে, দ্যাট প্রসেস ইজ কল্ড ফিউশন মানে মেল্টিং। হ্যাঁ, এর জন্য যে এনার্জিটা লাগবে সেটার জন্য বলা হয়েছে 1.435 ডেল্টা H এর ভ্যালু 1.435। তাহলে কি জিজ্ঞেস করলো যখন এই প্রসেসটা চলছে সেই প্রসেসে এনট্রপি চেঞ্জটা কত হবে। এবার ওরা বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা জানো যে সলিড থেকে যদি লিকুইড যেতে হয় তাহলে যে টেম্পারেচার রাখতে হয় সেটা 0 ডিগ্রি রাখতে হয়, তাহলে একদম এক্স্যাক্টলি যেটা বলছে সেটাই। তাহলে বলছে ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এখন এনট্রপি চেঞ্জ কত হবে। আমাদের কাছে ফর্মুলা আছে, দেখো যখন কোনো ফেজ ট্রান্সফার হয়, ফেজ ট্রান্সফার মানে দশা পরিবর্তন যদি বাংলায় বলি, মানে লিকুইড থেকে এখানে সলিড বা সলিড থেকে লিকুইড, সলিড থেকে লিকুইড থেকে গ্যাস, এগুলো ফেজ ট্রান্সফার রিঅ্যাকশন। তো ফেজ ট্রান্সফারের সময় সবকটা প্রসেস ইকুইলিব্রিয়ামে থাকে, যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ডেল্টা জি ইজ ইকুয়াল টু 0। আবার আমরা জানি ডেল্টা জি হুইচ ইজ ইকুয়াল টু H মাইনাস টি ডেল এস, এই কোয়েশ্চেনটা আমরা জানি। তাহলে যদি ডেল্টা জি 0 হয় ফর ফেজ ট্রান্সফার, যেহেতু এটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে, এদিকেও আসতে পারে, এদিকেও যেরকম যায় এদিকেও আসতে পারে, তাহলে ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য এই ইকুয়েশনটা 0 আসবে। তার মানে ব্যাপারটা দাঁড়াবে এরকম, ডেল্টা H মাইনাস টি ডেল্টা এস ইজ ইকুয়াল টু 0। ইট মিনস ডেল্টা H ইজ ইকুয়াল টু টি ডেল্টা এস, সো ডেল্টা H ইজ ইকুয়াল টু ডেল্টা H বাই টি। ডেল্টা H এর ভ্যালু তো দিয়ে দিয়েছে কিলো ক্যালোরি, এটা কিলো ক্যালোরিতে দেওয়া আছে, তাহলে তোমরা কিলো ক্যালোরিতে উপরে বসাবে এর ভ্যালুটা যেরকম আছে। টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ইট মিনস 273 কেলভিন। তাহলে আমরা উপরে বসাবো 1.435 আর নিচে বসাবো 273 ইন্টু 1000 করবো, কারণ আমাদের যে এগুলো আছে সব ক্যালোরিতে আছে, ঠিক আছে? তাহলে এটা অ্যারাউন্ডটা বুঝতে পারছি, এটা 5 দিয়ে আসছে একটা, তো আই থিঙ্ক সি অ্যান্সার হবে। তোমাদের যেটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, যেটা দেখতে পাচ্ছ সেখানে সি অ্যান্সারটা মনে হবে। তোমরা এই ক্যালকুলেশনটা করে নিয়ে নিজেরাই অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? এটা ছিল সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, যেটা নিয়ে তোমাদের ডাউট ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 14।
দ্য স্ট্যান্ডার্ড এনথালপি অফ ভেপারাইজেশন ফর ওয়াটার, এবার ভেপারাইজেশনের গল্প বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ অফ দ্য ভেপারাইজেশন কী হবে। ভেপারটাকে মানে ওয়াটার ভেপারটাকে আমরা আইডিয়াল গ্যাস হিসেবে ধরে নিচ্ছি, মানে এরকম ব্যাপার। H2 যেটা লিকুইড আছে না, সেটা H2 গ্যাসে চলে যাচ্ছে। সাপোজ H2 লিকুইড থেকে H2 আমরা কোথায় যাচ্ছি, গ্যাস। তাহলে এই প্রসেসটা তো ভেপারাইজেশন, এটা তাহলে ফেজ ট্রান্সফার হচ্ছে, তাহলে এখানে ডেল্টা জি জিরো হবে। কিন্তু না, গিভস ফ্রি এনথালপি মানে গিভস ফ্রি এনার্জি বা এনট্রপি এগুলো নিয়ে কোনো কোশ্চেন করেনি। কোশ্চেন করছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কী হবে। ঠিক আছে, দেখো আমাদের কাছে একটা এনথালপি ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে H ইজ ইকুয়াল টু E প্লাস পিভি। E মানে এনথালপি, H মানে এনথালপি, আর E হচ্ছে ইন্টারনাল এনার্জি। তাহলে যখনই আমি ডেল্টা নেবো, এর ডেল্ট নেবো কত হবে, ডেল্টা H ইজ ইকুয়াল টু ডেল্টা E প্লাস ডেল্টা পিভি। আর আমরা জানি ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন, দেখো ওটা কোশ্চেনেও বলছে বারবার, দেখো নিচে মেনশন করেছে যে মনে করো যে এই যে ওয়াটার ভেপার এটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, তাহলে আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ডেল্টা H ইজ ইকুয়াল টু কী হবে, ডেল্টা E হবে এনআরটি। ঠিক আছে, কত মোল গ্যাস কিছু বলেছো, দ্য ইন্টারনাল এনার্জি ভেপারাইজেশন অফ ওয়াটার, জাস্ট সিম্পল। তাহলে পার মোলই জিজ্ঞেস করছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পার মোল, প্রত্যেকটা মোলের জন্য কত চেঞ্জেস হবে। ঠিক আছে, ওকে ওকে, ভেরি ফাইন। স্ট্যান্ডার্ড এনথালপি অফ ভেপারাইজেশন দিয়ে দিয়েছে ওয়াটারের এত। দ্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ, internal energy of the vaporization of water at 100 degree centigrade is equal to, চলো দেখো এই যে ইকুয়েশনটা উপরে লিখেছি আমরা, এখানে যে মোল নাম্বার, এই যে আইডিয়াল গ্যাস, এই যে ভালো করে বোঝে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা গ্যাস ইকুয়েশন না। তো গ্যাস ইকুয়েশনের মধ্যে আমরা সেগুলোকেই রাখতে পারি যেটা গ্যাসিয়াস স্টেটে থাকে। এটা কিন্তু লিকুইড স্টেটে আছে, এটাকে ধরতে পারবো না। তারপরে আমি যদি বলি রিঅ্যাক্টেন্ট পার্টে গ্যাসিয়াস মোল নাম্বার 0, আর প্রোডাক্ট পার্টে গ্যাসিয়াস মোল নাম্বার 1, তাহলে যদি আমি ডেল্টা এন বলি বা ডেল্টা এন জি বলি, দ্যাট ইজ ইকুয়াল টু এন প্রোডাক্ট মাইনাস এন রিঅ্যাক্টেন্ট। আমরা সবাই জানি এরপরে যেটা এখান থেকে বেরিয়ে আসবে সেটা কি, দেখো ইকুয়েশনটা কি। এখানে কিন্তু আর টি কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট, আর আর তো আমরা জানি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাহলে শুধু থাকবে ডেল্টা এন জি। জি মানে গ্যাসিয়াস স্টেটের মধ্যে মোল নাম্বারের কি চেঞ্জেস হয়েছে দেখতে হবে। প্রোডাক্ট 1 মোল, রিঅ্যাক্টেন্ট গ্যাসে 0 মোল, তাহলে 1। তাহলে ডেল্টা এন জির ভ্যালু এখানে আসছে 1 ফর গ্যাসিয়াস মলিকুলস বা গ্যাসিয়াস মোল নাম্বার চেঞ্জ। ঠিক আছে, তাহলে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ডেল্টা ই প্লাস 1 আরটি, মানে সিম্পল আরটি। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা ডেল্টা ই এর ভ্যালু বের করতে পারবো। ডেল্টা এর ভ্যালু কত হবে, ডেল্টা এইচ মাইনাস আরটি হবে। ডেল্টা এইচ এর ভ্যালু দেখো ওরা দিয়ে দিয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডেল্টা এইচ এর ভ্যালু দিয়ে দিয়েছে কত, 40.66 কিলো জুল মোল ইনভার্স। আর আর এর ভ্যালু আমরা জানি কত হয় আর এর ভ্যালু, যেহেতু কিলো জুলে আছে তাহলে আমরা জুলেই নেওয়ার চেষ্টা করবো। আর এর ভ্যালু 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। কিন্তু এটা যদি জুলে আছে, এটা কিলো জুলে আছে, হবে না, কারণ আমাদের এনথালপি চেঞ্জ যেটা দিয়েছে সেটা কিলো জুলে দিয়েছে, 40.66 কিলো জুল মোল ইনভার্স। ঠিক আছে, কিলো জুলে দিয়েছে, তাহলে এই জুল থেকে কিলো জুলে আনতে গেলে আমাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, করে নেওয়া যাবে। তাহলে 8.314 ইন্টু 10⁻³ হয়ে গেল, ইন্টু তার সাথে টিটা 100 মানে 273। এটা করলে আলটিমেটলি 40 নিচে আসে। 40 নিচে যে অপশনটা আছে সেটা দিয়ে দেবো আমরা। যতদূর আমার মনে হচ্ছে এ, যেটার অ্যান্সার আসবে দেখবে 37.56 অ্যারাউন্ড। অপশন এটা যেটা বোঝা যাচ্ছে এই হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেন, এটা হয়ে গেল। খুব টাফ না জিনিসগুলো, ইকুয়েশনগুলো জানতে হয়, এনথালপি চেঞ্জের ইকুয়েশন জানতে হয়, গিভস ফ্রি এনার্জি জানতে হয়, এনট্রপি আর এনথালপির ভিতরে কী রিলেশন হতে পারে, কী ইকুয়েশন আছে, এগুলো একটু জানতে হবে, তাহলে থার্মোডাইনামিক্স থেকে খুব টাফ কোশ্চেন আসে না। নেক্সট কোশ্চেন নাম্বার 15 যেটা আমি দেখতে পাচ্ছি এখানে বলছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে আসছে তোমাদেরও, বলছে ইফ দ্য enthalpy change for the transition of liquid water to steam again
ওয়াটার থেকে স্টিমে যাচ্ছে, মানে আমার ভেপারাইজেশন হচ্ছে 30 কিলোজুল মোল ইনভার্স অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্য এন্ট্রপি চেঞ্জ অফ দ্য প্রসেস সেম। যখনই ফেজ ট্রান্সফার করছো তখন আমাদের এটা মাথায় রাখতেই হবে যে ডেল্টা জি which is equal to delta H minus T delta S is equal to 0 for phase transfer। কেন আমরা এখানে H2 যেটা আছে সেটা লিকুইড থেকে কোথায় যাচ্ছ, H2 যেটা আছে সেটা গ্যাসে যাচ্ছে, তাহলে এই যে চেঞ্জেস হলো এটা যদি 0 হয় তাহলে কি বোঝা যাচ্ছে ডেল্টা H মাইনাস T delta S is equal to 0। তাহলে ডেল্টা H is equal to T delta S এবং সবসময় মাথায় রাখবে ডেল্টা S equal to delta H by T অলওয়েজ যখন ফেজ ট্রান্সফার হবে। দেখেন ডেল্টা H এর ভ্যালু দিয়ে দিয়েছে কিলোজুল মোল ইনভার্স, কিলোজুলে চাইলে রাখতে পারো অ্যাজ ইউ উইশ। আমি প্রেফার করবো এটাকে জুলে নিয়ে যাও, কারণ নিচে তোমাকে একটা বড় জিনিস দিয়ে ডিভাইড করতে হবে, সেটা টেম্পারেচার। টেম্পারেচারটা বলে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, হুইচ মিনস ইট ইজ 300 ডিগ্রি 300 K। সো এটা নিচে যখন 300 দিয়ে মাল্টিপ্লাই করবে না, ওপরে ওটা ছোটো হয়ে যাবে। তো ওপরে আমরা যেটা 30 বলেছে না, ওকে 10⁻³ করে জুল করে নেবো, জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স এটা করে নেবো, তাহলে ডেল্টা এসটা বেরিয়ে আসবে। ঠিক আছে, খুব টাফ জিনিস না, এটা ক্যালকুলেশন করে দেখো কত আনসার আছে তোমাদের বুঝে দিলাম। তাহলে সিম্পল ব্যাপারগুলো কি, যখন ফেজ ট্রান্সফার হয় তখন আমরা ইকুয়েশনটা খাটাতেই পারি চোখ বন্ধ করে, ডেল্টা এস ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি। হ্যাঁ, মোর প্রিসাইজলি যদি বলতে চাও এটা এরকমভাবে বলতে পারো, এটা ভেপারাইজেশন হচ্ছে, তাহলে ডেল্টা এস ভ্যাপ, ডেল্টা এইচ ভ্যাপ। এই কথাটা জাস্ট এক্সট্রা জোর করতে পারো, আর বাকি সব সেম। ঠিক আছে, ভেপারাইজেশন যদি ফিউশনের জন্য হয় মানে মেল্টিংয়ের জন্য হয় তাহলে এটা এফইউএস, এটাও এফইউএস হবে। ঠিক আছে, খুব বেশি টাফ জিনিস ছিল না, এগুলো ইজি ছিল। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 4 হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 5 দেখো 20 স্ক্রিনে আসছে তোমাদের কোশ্চেন। স্ট্যান্ডার্ড এন্ট্রপিস অফ x2 y2 and xy3 দিয়ে দিয়েছে, একটা রিঅ্যাকশনস দিয়েছে। টু বি অ্যাট ইকুইলিব্রিয়াম দ্য টেম্পারেচার শুড বি, ইকুইলিব্রিয়ামে থাকার জন্য বা টেম্পারেচার কত হতে হবে। ঠিক আছে, বুদ্ধির কোশ্চেন, ভালো কোশ্চেন, এটা মাথা খাটাতে হবে। দেখো ইকুয়েশনটা তো আগে লিখি, হাফ x2 3/2 y2 xy3, যেখানে ডেল্টা এইচের যে ভ্যালু আছে সেটা 30 কিলো। ডেল্টা এইচ অবশ্যই দরকার, কারণ ইকুইলিব্রিয়ামে যখন থাকতে হবে তার মানে ডেল্টা জি শুড বি 0, আর ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস যেটা মানে ডেল্টা জি সেটা 0 হচ্ছে, তাহলে ডেল্টা এইচ বিকামস, এটা 0 বলতে পারো, আর এটা বলতে পারো ডেল্টা এইচ বিকামস টি ডেল্টা এস, এটা বলতেই পারো। তাহলে ইকুইলিব্রিয়ামে তখনই থাকবে যখন ডেল্টা জি 0 হয়। তাহলে এই কন্ডিশন থেকে যে ডেল্টা এসটা বেরাচ্ছে সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়ামে থাকার জন্য ডেল্টা এস, তাহলে সেটা কত হবে, ডেল্টা এইচ বাই টি হবে, এটা হতে পারে। আর উল্টোটা জিজ্ঞেস করেছে, ওরা জিজ্ঞেস করেছে টেম্পারেচার কত হবে, তাহলে টেম্পারেচার তখন হবে এরকম, ডেল্টা এইচ যদি আমাদের জানা থাকে আর ডেল্টা এসও যদি আমাদের জানা থাকে, তাহলে ডিভাইড করে দিলে হবে, যেটা সেটাই হচ্ছে আমাদের টেম্পারেচার। এই খুঁজে নিই আমরা, দেখা যাক। ডেল্টা এইচ তো দিয়ে দিয়েছে, শুধু ডেল্টা এসটা বার করতে হবে ফর দ্য রিয়াকশন। এনি রিয়াকশন, যে কোনো রিয়াকশন দিই না কেন, আমি যাই বার করি না কেন, যে কোনো থার্মোডাইনামিক্যাল প্রপার্টি তুমি যদি ক্যালকুলেট করতে চাও, যেমন ডেল্টা এস তুমি ক্যালকুলেট করছো এখানে, সেটার ফর্মুলা কি, সামেশন অফ ডেল্টা এস অফ প্রোডাক্ট মাইনাস সামেশন অফ ডেল্টা এস অফ রিয়াক্ট্যান্ট। তাহলে প্রোডাক্ট হচ্ছে আমাদের এক্স ওয়াই থ্রি, তার ডেল্টা এস বার করতে হবে, মানে জানতে হবে এক্স ওয়াই থ্রি, এটা জানতে হবে। মাইনাস করবে কোনটা তোমরা, এক্স টু আর ওয়াই টু, কতগুলো, হাফ ইন্টু ডেল্টা এস অফ এক্স টু, আর কি মাইনাস 3/2, এগুলো সব রিয়াক্টেন্ট, 3/2 অফ ডেল্টা এস ইন্টু ওয়াই টু। কী করলাম আমরা, প্রোডাক্টে যে মলিকুল আছে তার যে এন্ট্রপি সেটা লিখলাম, রিয়াক্টেন্টে যে মলিকুল আছে সেই এন্ট্রপিগুলো মাল্টিপ্লাই করলাম উইথ দ্য করেসপন্ডিং কোএফিশিয়েন্ট, দিয়ে তাকে মাইনাস করে দিলাম। বাকি ডেটা আমাদের কাছে রয়েছে, সাপ্লাই করা আছে, তো ওই ডেটাটা দিয়ে তোমরা করতে পারো। দেখো ডেটাগুলো দেখে নাও, স্ক্রিনে আসছে। x2 y2 and xy3, xy3 এর জন্য যে ডেটা সেটা হচ্ছে 50 হাফ, x2 এর জন্য যে ডেটা সেটা 60 3/2, y2 এর জন্য যে ডেটা সেটা 40। তাহলে এটার অ্যান্সার আসছে 50 মাইনাস 30 60, এগেন 60। তাহলে এটার জন্য কত আসছে, প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট যদি করে, স্ট্যান্ডার্ড এন্ট্রপিস দিয়ে দিয়েছে
কত আসছে দেখো তোমরা দেখে 90 40 মানে -40 কিলোজুল মোল ইনভার্স কিলোজুল না জুল মোল ইনভার্স জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স এন্ট্রপি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এগুলো বসিয়ে দেবো। আচ্ছা তোমরা হয়তো এটা দেখতে পারো নি, একটুখানি জাস্ট বেশি নিচে চলে গেছি, দেখে নাও একবার, আমি ছোটো করে দিচ্ছি। হচ্ছে ডেল্টা এই ইকুয়েশনসটা এরকম ছিল। তাহলে এই যে এখান থেকে যে টি আসছে, টিটা হচ্ছে ডেল্টা এইচ বাই ডেল্টা এস। ডেল্টা এইচ এর ভ্যালু তো পেয়ে গেছো এখান থেকে কিলোজুল। তাহলে ওখানে কি করবে তোমরা 30 × 10⁻³ করে এটা জুলে করে নেবে, আর এটা -40 করে নেবে। দেখো এটা করে যে অপশনটা আসে সেটাই হচ্ছে আমাদের করেসপন্ডিং টেম্পারেচার অ্যাট হুইচ ইট বিকামস অ্যাট ইকুইলিব্রিয়াম। এটা হিসাব করে দেখবে কত আসছে। আমার এখান থেকে যেটুকু মনে হচ্ছে এটা অ্যান্সার আসবে 750 আমার মনে হচ্ছে। তোমরা ক্যালকুলেশন করে দেখো, তাহলে অপশন এ হওয়া উচিত এখান থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 5 নম্বর কোশ্চেনটা এখান থেকে হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 6-এ যাচ্ছি। ভ্যারাইটি অফ কোশ্চেন্স আছে এখানে। এবার কোশ্চেন নাম্বার 6 দেখো স্ক্রিনে আসছে 26, ওখানে আছে কোশ্চেন নাম্বার। ফ্রম দ্য ফলোয়িং বন্ড এনার্জিস, বিভিন্ন রকম বন্ড এনার্জিস গিভেন আছে। ওখান থেকে ইকুয়েশন এটা দিয়ে দিয়েছে, এনথালপি ফর দ্য রিয়াকশন, ওটা বার করতে হবে। দেখো ভালো করে বোঝো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝার জন্য। দেখো এইচ সি এইচ যেরকম আছে সেরকমই লিখছি। এটা ইথিলিন, এই হচ্ছে হাইড্রোজেন, এইচ সি এইচ এইচ সি এইচ এইচ এইচ। এনথালপি চেঞ্জ অফ দ্য ফলোয়িং রিয়াকশনস, ভালো করে বোঝো। এইখানে অনেকগুলো বন্ড ব্রেক করতে হচ্ছে। কী কী বন্ড ব্রেক করতে হচ্ছে আগে সেগুলো তো বুঝে নাও। সিএইচ বন্ড ব্রেক করতে হচ্ছে। কটা সিএইচ বন্ড ব্রেক করতে হচ্ছে? এটা বানাতে গেলে সিএইচ বন্ড ব্রেক করতে হবে। দেখো 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 ব্রেক করতে হবে দু রকমভাবে করা যায়। একটা হচ্ছে সব আমরা ব্রেক করে দিয়ে নতুন করে ভাবতে পারি, আর নাহলে আরেক রকমভাবে করো। দেখো আমরা কী করছি, এগুলোকে ব্রেক করবো না, এগুলোকে ব্রেক না করলে হবে, কারণ এগুলো তো রয়েছে, শুধু হাইড্রোজেনটা এসে ওর মধ্যে জুড়ছে। তাহলে এগুলো ব্রেক করার দরকার নেই। আমার শুধু সিসি যে ডাবল বন্ড তার মধ্যে একটা বন্ড ব্রেক করছে, করে নয় এরকম সিসি ডাবল বন্ডটা ব্রেক করছে। ব্রেক করে কি তৈরি হচ্ছে? সিসি সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে। দেখো ভালো করে বোঝো, সিসি ডাবল বন্ড ব্রেক করতে গেলে, ভালো করে ইম্পর্টেন্ট জিনিস এটা, সিসি ডাবল বন্ড ব্রেক করতে গেলে এনার্জি দিতে হয়। যে কোনো বন্ড ব্রেক করতে গেলে এনার্জি দিতে হয়। তাহলে যদি এনার্জি সিস্টেমে দিতে হয় তাহলে ভ্যালুটা অবভিয়াসলি পজিটিভ হবে। তাহলে কি বোঝা গেল? যে কোনো রিয়াক্টেন্ট পার্টে যে মলিকুল আছে তাদেরকে যদি আমি ব্রেক করতে চাই তাহলে আমার এনার্জি দিতে হবে, সাপ্লাই করতে হবে, যার ভ্যালু পজিটিভ আসবে। তাই জন্য আমাদের একটা সুন্দর ফর্মুলা বেরিয়েছে যে এনথালপি চেঞ্জের। তাহলে ফর্মুলাটা কি বলছে? সামেশন অফ এই যে বন্ড এনথালপি যেগুলো হয় না, সব রিয়াক্টেন্টগুলো আমরা আগে লিখে নেব, কারণ রিয়াক্টেন্টগুলো সব পজিটিভই হতে হবে। কারণ রিয়াক্টেন্টকে তো ভাঙবো, তাহলে ওগুলো অবভিয়াসলি পজিটিভে আসবে, এর ভ্যালু অবভিয়াসলি পজিটিভে আসবে। তাহলে আগে আমি পজিটিভ সাইন দিয়ে বন্ড এনথালপি অফ রিয়াক্টেন্ট লিখবো, মাইনাস করে দেবো কি বন্ড এনথালপি অফ প্রোডাক্ট। কেন? নতুন করে বন্ড যখন তৈরি হচ্ছে, ভালো করে বোঝো, নতুন করে বন্ড যখন তৈরি হচ্ছে তাহলে এনার্জি বেরিয়ে আসবে, তাই ওটা নেগেটিভ হবে। তাহলে ফর্মুলাটা মাথায় রাখো, বন্ড এনথালপি যদি গিভেন থাকে, যদি কোথাও বন্ড এনথালপি গিভেন থাকে তাহলে অবভিয়াসলি ইকুয়েশনটা রিয়াক্টেন্ট মাইনাস প্রোডাক্ট হয়ে যায়। আর এতক্ষণ ধরে আমরা যেটা করলাম, যেটা একটু আগে এনট্রপি দিয়ে করেছো, এনথালপি বা দিস ফ্রি এনার্জি দিয়ে করেছো, সেই ক্ষেত্রে উল্টো। সেই ক্ষেত্রে যখনই আমি এনথালপি চেঞ্জ বার করতে যাবো সেটা হবে প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট। ঠিক আছে, কারণ ওখানে যে ভ্যালুগুলো থাকে নেগেটিভে থাকে, আর এখানে বন্ড এনথালপি যে ভ্যালুগুলো আছে সেগুলো সব পজিটিভে আছে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে বন্ড এনথালপি ভ্যালু পজিটিভে আছে, মানে লেফট হ্যান্ড সাইডে যে মলিকুলগুলো আছে তাদেরকে ব্রেক করতে গেলে আমাকে এনার্জি দিতে হয়, তাই সিস্টেম এনার্জি ইনক্রিজ করে, তাই বন্ড এনথালপি বা এনথালপি যেটাই বলি বেড়ে যায়, তাই এগুলো পজিটিভ হবে। তাহলে রিয়াক্টেন্টেরগুলো সব পজিটিভ হবে, আর যেগুলো প্রোডাক্ট হবে সব নেগেটিভ হবে। ঠিক আছে, এইটুকু মাথায় রাখো, তাহলে হয়ে যাবে আমার। ঠিক আছে, চলো তাহলে এখানে দেখে নাও কী কী বন্ড ব্রেক করছি। লেফট হ্যান্ড সাইডে আমরা সিসি ডাবল বন্ড ব্রেক করছি, আর একটা এইচ বন্ড ব্রেক করছি রিয়াক্টেন্ট। তাহলে আমার বন্ড এনথালপি অফ কী লাগবে? সিসি। ঠিক ঠিক আছে, তার সাথে কী লাগবে? একটা বন্ড এনথালপি অফ এইচ। এটা হচ্ছে লাগবে। আমি ফেরত কি পাবো? আমি একটা সিসি সিঙ্গেল বন্ড ফেরত পাবো, আর দুখানা সিএইচ বন্ড ফেরত পাবো। তাহলে এগুলো সব নেগেটিভ হবে। তাহলে বন্ড এনথালপি অফ কি পাবো আমরা? সিসি পাবো। আর কি ফেরত পাবো?
বন্ড এনথালপি অফ কটা CH কটা পাবো 2খানা ইন্টু 2, বোঝা গেল? এটা একটা CC ডাবল বন্ড ব্রেক করেছি তাই এনার্জি দিতে হয়েছে, এইচ বন্ড ব্রেক করেছি এনার্জি দিতে হয়েছে, এগুলো পজিটিভ। ফেরত পাচ্ছি কি CC বন্ড তৈরি হচ্ছে তাই এনার্জি ফেরত পাচ্ছি, CH বন্ড তৈরি হচ্ছে এনার্জি ফেরত পাচ্ছি, ব্যাস এইটুকু। এবার বাকি যা ডেটা আছে সেই ডেটাগুলো যদি ওখানে বসিয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। তাহলে আমরা এখানে ডেটাগুলো বসিয়ে দিই। CC বন্ড ব্রেক করার জন্য যে ডেটা সেটা কি 606.1। এইচ বন্ড ব্রেক করতে আমার যা লেগেছে এনার্জি সেটা হচ্ছে 43137, বুঝতে পারছো? বাকিটা তোমাদের ক্যালকুলেশন। CC সিঙ্গেল বন্ড যখন তৈরি হলো তখন আমার এনার্জি ফেরত হলো, পেলাম কিছুটা, সেটা হচ্ছে 336.49। আর একটা কি, যখন CH বন্ড তৈরি হলো না, দুটো CH বন্ড তৈরি হয়েছে, সেগুলো ব্রেক করেছে, মানে ব্যাক করেছে, এনার্জি ফেরত দিয়েছে, এক্সও থাকবে, তাহলে 41050। এটা করে যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে আমাদের ওভারঅল এনথালপি অফ রিয়াকশন ΔH। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, 6টা কোশ্চেন আমাদের হলো। নেক্সট কোশ্চেন যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 7। ভ্যারাইটি অফ কোশ্চেন, প্রত্যেকটা আলাদা আলাদা, সবকটাই করে রাখবে, সবকটা টাইপ জেনে রাখবে, কোনো টাইপ যেন বাদ না যায়, এর মধ্যেই আসবে। নেক্সট কোশ্চেন দেখো, ওখানে স্ক্রিনে আসছে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 30 স্ক্রিনে আসছে, বলছে কনসিডার দ্য ফলোইং রিয়াকশনস। কনসিডার করো, অনেকগুলো রিয়াকশন দিয়ে দিয়েছে, 4খানা রিয়াকশন দিয়েছে, বলছে ওয়াটার ফর্মেশনের জন্য কোনটা সত্যি কথা। 4খানা রিয়াকশন দিয়েছে, মন দিয়ে দেখো। তোমরা এখানে আমি বোর্ডে কিছু লেখার নেই, এখানে যেটুকুই আছে সব আমরা স্ক্রিন থেকে দেখবো, স্ক্রিন থেকে দেখে বুঝে নেবো যে ফর্মেশন, এনথালপি অফ ফর্মেশন কাকে বলে। যে কোনো মলিকুল যখন আমরা ফর্ম করব, কি করতে হবে, মলিকুলটা বানানোর জন্য কিছু অ্যাটম তো লাগবে, সেই অ্যাটমটা এক্স্যাক্টলি ন্যাচারালি কোন স্টেটে বিলং করে সেই স্টেট থেকে যদি আমরা তাকে ডিরাইভ করতে পারি তাহলেই আমি তাকে ফর্মেশন বলবো। যেরকম ধরো কার্বন দিয়ে আমরা কি বানাতে পারি, CO2 বানাতে পারি, তাই তো? তাহলে CO2 বানানোর জন্য আমার দুটো অ্যাটম লাগবে, দু ধরনের অ্যাটম লাগবে, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে অক্সিজেন। কার্বন ন্যাচারালি কোন স্টেটে থাকে তোমরা সবাই জানো, কয়লা। কার্বন ন্যাচারালি এক্সিস্ট করে পৃথিবীতে কোন স্টেটে, সলিড স্টেটে। তাহলে কার্বনকে সলিড স্টেট থেকে যদি আমি ডিরাইভ করতে পারি, কার্বনটাকে আমরা ধরো সলিড স্টেট থেকে ডিরাইভ করলাম। আর অক্সিজেন তোমরা জানো ন্যাচারালি কোন স্টেটে অক্সিজেন বিলং করে, গ্যাসিয়াস স্টেটে বিলং করে। তাহলে আমি যদি কার্বনকে সলিড স্টেট থেকে নিয়ে এবং অক্সিজেনকে গ্যাসিয়াস স্টেট থেকে নিয়ে, আর অক্সিজেন থাকে কি হিসাবে, মলিকুল হয়ে তো থাকে নাকি অ্যাটম হয়ে থাকে, মলিকুল হয়ে এক্সিস্ট করে। তাহলে ন্যাচারাল যেখানে ওরা এক্সিস্ট করে নেটিভ স্টেট বলা হয় ওদেরকে, যেই ন্যাচারাল স্টেটকে নেটিভ স্টেট বলা হয়। তাহলে যেই স্টেটে তারা এক্সিস্ট করে সেই স্টেট থেকে নিয়ে যদি আমি CO2 বানাতে যাই তাতে আমার যা খরচাপাতি হবে সেটাই হচ্ছে এনথালপি চেঞ্জেস। ঠিক আছে, এবং সেটা কি বলবো, এনথালপি অফ ফর্মেশন ΔFH, এনথালপি অফ ফর্মেশন। ভালো করে বোঝো। আর অ্যাট এনি ইস্যু, যে কোনো সময় তুমি চলে যাও, কার্বন ধরো সাপোজ তুমি কোনোভাবে কার্বনকে গ্যাসিয়াস স্টেটে পেয়েছো, অক্সিজেনকে তুমি সাপোজ লিকুইড স্টেটে পেয়েছো, এরকম একটা অবস্থায় আছে, সেই অবস্থা থেকে ধরো তুমি CO2 বানাচ্ছ, তাহলে কিন্তু এটাকে ΔF বলা যাবে না, তখন একটা রিয়াকশন বলতে পারি আমরা ΔRH। মানে এটা এই যে এর জন্য যে খরচাপাতি হবে দ্যাট ইজ নট দ্য এনথালপি অফ ফর্মেশন, এটা কি, এটা হবে এনথালপি অফ রিয়াকশন। এনথালপি অফ রিয়াকশন যা খুশি যে কোনো স্টেট থেকে যে কোনো কিছু তৈরি হয়ে যাক না কেন সেটাকে এনথালপি চেঞ্জ অফ রিয়াকশন বলা যাবে। বাট এনথালপি চেঞ্জ অফ, তাহলে কি বোঝা গেল, এনথালপি চেঞ্জ অফ ফর্মেশন ইজ নট ইকুয়াল টু এনথালপি চেঞ্জ অফ রিয়াকশন, সবসময় নয়। কখন এটা আবার ইকুয়াল টু হবে, যখন আমরা নেটিভ স্টেট থেকে কোনো কম্পাউন্ড তৈরি করতে পারবো, কোনো অ্যাটমে নেটিভ স্টেট থেকে কোনো কম্পাউন্ড তৈরি করবো, তখন সেটাকে ΔFH বলবো, সেই খরচাটাকে বা সেই এনথালপি চেঞ্জটাকে বলবো হিট অফ ফর্মেশন। এবং অবভিয়াসলি মাথায় রাখবে 1 মোল সাবস্টেন্স যেন তৈরি হয়, একের বেশি সাবস্টেন্স তৈরি হলে কিন্তু সেটাকে ΔF বলা যাবে না, সেটা আবার কোন ক্যাটাগরিতে পড়ে যাবে, ΔRH, মানে রিয়াকশন, রিয়াকশন ক্যাটাগরিতে পড়ে যাবে, যে এটা হচ্ছে এনথালপি চেঞ্জ অফ দ্য রিয়াকশন, নট এনথালপি চেঞ্জ অফ দ্য ফর্মেশন। ঠিক আছে,
তো এখানে দেখে নাও কোনটা তোমার মনে হচ্ছে, কোথায় ওয়াটার তৈরি করার জন্য হাইড্রোজেন অক্সিজেন লাগবে, হাইড্রোজেন অক্সিজেন নেগেটিভ স্টেট কোনটা, হাইড্রোজেন অক্সিজেন নেগেটিভ স্টেট কোনটা, গ্যাসিয়াস, দুটোই গ্যাসিয়াস। তাহলে কোন অপশনটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, আমার বলার দরকার পড়বে না। এটা এটা মিস্ট্রি থাক, এটা তোমরাই অ্যান্সার দাও, দিয়ে আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দাও যে হ্যাঁ এটা হবে অ্যান্সার। আর যারা অ্যাপে দেখছো তারা এটার স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও যে এটার অ্যান্সার এটা হবে, ঠিক আছে? তো এটা তোমাদের জন্য করতে দিলাম, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31 দেখো মেনশন করা আছে। তাহলে কোশ্চেন নাম্বার 31 আমাদের কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন আমরা করছি। দেখো এখানে বন্ড এনথালপি এগেইন দিয়ে দিয়েছে, এইচ এর বন্ড এনথালপি দিয়েছে, ক্লোরিনের বন্ড এনথালপি দিয়েছে, ফর্মেশন অফ HCl জিজ্ঞেস করেছে নাকি, ফর্মেশন অফ HCl দিয়ে দিয়েছে, খুব ভালো কথা। তাহলে বন্ড এনথালপি অফ HCl কত হবে, ঠিক আছে? ইকুয়েশন তো আগে লিখো, H2 + Cl2 is equal to HCl না, is equal to HCl না, is equal to না, হাফ H2 হাফ Cl2 is equal to HCl, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইকুয়েশন। তাহলে আমি যখন HCl পাচ্ছি, HCl ফর্ম করছে আমার, দেখো এগুলো সব নেগেটিভ স্টেট, তো গ্যাসিয়াস স্টেট থেকে করছে, তো এটাকে ডেল্টা FH বলা যাবে। এর জন্য যে এনথালপি চেঞ্জ হয়েছে দ্যাট উইল বি কল্ড ডেল্টা FH, এনথালপি চেঞ্জ সরি এনথালপি অফ ফর্মেশন বলা যাবে এটা, ঠিক আছে? তাহলে এটা কি জিনিস এখন শিখলাম, বন্ড এনথালপি তো না, এটা জাস্ট সিম্পল বন্ড এনথালপি দিয়েছে। দেখো বন্ড এনার্জিগুলো সাপ্লাই করা, তাহলে বন্ড এনার্জি থাকলে আমাদের যে ফর্মুলা হয় সেই ফর্মুলাটা কি, ওটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট মাইনাস প্রোডাক্ট, মানে যা রিঅ্যাক্টেন্ট মলিকিউলস আছে সেই রিঅ্যাক্টেন্ট মলিকিউলসের যে বন্ড এনথালপিগুলো হবে সেটা থেকে আমরা কাকে মাইনাস করবো, প্রোডাক্টের যে বন্ড এনথালপি আছে তাকে মাইনাস করবো। তাহলে দেখো কি হয়, রিঅ্যাক্টেন্টের বন্ড এনথালপি কে আছে দেখে নাও, রিঅ্যাক্টেন্টের বন্ড এনথালপি কে আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। তাহলে লিখতেই পারি আমরা বন্ড এনথালপি অফ হাইড্রোজেন, কিন্তু পুরো হাইড্রোজেনটা তোমার লাগছে না, আমার হাফ মোল লাগছে, তাহলে আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো, আগেইন হাফ বন্ড এনথালপি অফ ক্লোরিন, ক্লোরিন দিয়ে মাল্টিপ্লাই, হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো, ক্লোরিন মাইনাস করে দেবো কোনটাকে, যে প্রোডাক্টটাকে, প্রোডাক্ট তৈরি কি হচ্ছে HCl মাইনাস করবো, এই হলো গল্প, ঠিক আছে? চলো, তাহলে আমার যে হাইড্রোজেন এখান থেকে পাওয়া গেল, সেই হাইড্রোজেনের বন্ড এনথালপি কত, দেখো তো একবার দেখে নাও হাইড্রোজেনের বন্ড এনথালপি কত দিয়ে দিয়েছে। হাইড্রোজেনকে ভাঙতে আমাদের এনার্জি লাগে 430, আর ক্লোরিনের বন্ড ভাঙতে যে এনার্জি লাগে দ্যাট ইজ 240। আর HCl বন্ড যখন আমরা অ্যাচিভ করি, HCl বন্ড তার জন্য যে এনার্জি লাগে সেটা কত, সেটাই বার করতে বলেছে, কারণ HCl বন্ড ভাঙতে কত এনার্জি লাগে সেটাই বার করতে বলেছে। দেখো যা যা আছে তাই করছে, তাহলে দিয়েছে কোনটা, দেখো ডেল্টা FH দিয়ে দিয়েছে, মানে এই যে HCl এই যে গোটা রিঅ্যাকশনটা হলো তার জন্য যে টোটাল আমাদের খরচা হলো, এনথালপি গেইনও হতে পারে লসও হতে পারে, যেটা হলো সেটা দিয়ে দিয়েছে, সেটা কত, সেটা বলছে হ্যাঁ এটা খরচাই হয়েছে আমাদের -90। তাহলে এইটা করলে আমরা এটা নিশ্চয়ই পেয়ে যাবো, এখানে ক্যালকুলেশন করলে, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, ক্যালকুলেশন করে উত্তর মিলিয়ে দেবে, ঠিক আছে? ফর্মুলাটা কি, বন্ড এনথালপি যদি দেওয়া থাকে তাহলে সেটা অবভিয়াসলি রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট, রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট, আর এনি আর বাদ বাকি যা থাকে এনি আদার ইস্যু, যদি আমার কাছে ডেল্টা জি থাকে বা ডেল্টা এইচ থাকে বা ডেল্টা এস থাকে, যা থাকে না কেন আমরা প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট করবো, ঠিক আছে? শুধু বন্ড এনথালপির জন্য আমরা রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট করবো, জাস্ট ফর্মুলায় ফেলে দেবো, যেটা চেয়েছে সেটা বের করবো, বাকিগুলো সব গিভেন আছে, ঠিক আছে? অবভিয়াসলি দেখে নেবেন যে যে ইউনিটগুলো আছে সেগুলো যেন সেম ইউনিট থাকে, কিলোজুল কিলোজুল কিলোজুল, হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমাদের এরপর ট্রান্সফার করে নিতে হবে, এটা ভুলে যাবে না, ঠিক আছে? ট্রান্সফারটা করে নিতে হবে। চলো তাহলে আমাদের নেক্সট যে কোশ্চেন আছে সেই নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 8 হয়ে গেল, আই থিঙ্ক। নেক্সট কোশ্চেন যাওয়া যাক, দেখো স্ক্রিনে আসছে তোমাদের কাছে কোশ্চেনটা, বলছি হুইচ রিয়াকশন ইজ নট ফিজিবল, অনেক রিয়াকশন দিয়েছে, ফিজিবল নয় কি মুখস্থ করবে না, নিশ্চয়ই না। দেখো যে স্ক্রিনে যে কোশ্চেনগুলো রয়েছে এটাকে আমি এটার ভিডিও বানিয়ে দিয়েছি, খুঁজে দিতে হবে বলে আমি একবার করে দিচ্ছি। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন, এটা হচ্ছে এদের অর্ডার, এটা
কিসের অর্ডার? এটা অক্সিডাইজিং ক্যাপাবিলিটি বা অক্সিডাইজিং এবিলিটি ডিক্রিজ করে। হ্যাঁ, ওপর থেকে যত নিচে নামবো এই যে এবিলিটিটা ডিক্রিজ করে যাবে, F2 Cl2 Br2 I2 ডিক্রিজ করে যাবে। তাহলে কি বোঝা যাচ্ছে? এই ভদ্রলোক ফ্লুরিন ক্লোরাইডকে কিন্তু অক্সিডাইজ করে দিতে পারবে, মানে ফ্লুরিন ক্যান অক্সিডাইজ ক্লোরাইড, মানে এই ভদ্রলোক বাকি তিনজন সবাইকে অক্সিডাইজ করতে পারবে। আবার এই যে ভদ্রলোক আছেন সে আবার বাকি দুজনকে অক্সিডাইজ করতে পারবে, মানে ওপরে আছে ফ্লুরিন, ও রাজত্ব করছে বাকি তিনজনের ওপর, এ করছে দুজনের ওপর, এ করছে এর ওপর। তাহলে ব্যাপারটা এরকম, যদি আমার কাছে F2 থাকে তাহলে Cl মাইনাসকে আমি Cl2 বানিয়ে দিতে পারবো, মাইনাস থেকে 0 মানে অক্সিডেশন করিয়ে দিতে পারবো, কারণ ফ্লুরিনের অক্সিডাইজিং ক্যাপাবিলিটি Cl এর থেকে বেশি। ব্রোমিনকেও পারবো, আয়োডিনকেও পারবো ফ্লুরিন দিয়ে যদি আমি করি, মানে এটা সম্ভব, Br মাইনাস দিয়ে সম্ভব। ঠিক আছে, তাহলে কি Br মাইনাস দিয়েও যদি করি সেটাও পারবো, I মাইনাস দিয়ে যদি করি সেটাও পারবো, মানে সব কিছুই পারবো। ফ্লুরিনকে বাকি তিনজনকে দিয়ে আমি অক্সিডাইজ করাতে পারবো, ভুল বলবো, মানে ফ্লুরিন বাকি তিনজনকে অক্সিডাইজ করে এগুলো তৈরি করতে পারবে। ক্লোরিন আবার বাকি দুটোকে পারে, ব্রোমিন আবার বাকিটাকে পারবে। এইভাবে হয়, উল্টোটা কোনো দিন হবে না। নিচের কোনো কম্পাউন্ড বা নিচের কোনো এলিমেন্ট ওপরের কাউকে অক্সিডাইজ করতে অন্তত পারবে না, অ্যাটলিস্ট পারবে না। তাহলে এখানে দেখো 4টে অপশান দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কোনটা ফিজিবল মানে কোনটা হতে পারে। এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, এই 4টা দেখে তোমরা বলতে পারো যে কোনটা পসিবিলিটি আছে এবার কোনটার পসিবিলিটি নেই, কোনটা ফিজিবল নয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাই 21 দিয়েছে নট ফিজিবল, কোনটা হবে না তোমাদের উপরেই ছেড়ে দিলাম। একই আমরা কমেন্ট বক্সে এটা পেয়ে যাবো বা হোয়াটসঅ্যাপ করে আমাকে পাঠাও যে এটা অ্যান্সার এই হবে, তাই আমি বলে দিচ্ছি এটা আমরা ঠিক করলে কি ভুল করলে। আর লাস্ট কোশ্চেন আজকের দিনের মতো, লাস্ট কোশ্চেন নাম্বার 10 তোমাদের আটকেছে, দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 55 ওখানে দেখা যাচ্ছে, বলছে 1 মোল একটা গ্যাস আছে, 1 মোল একটা গ্যাসকে হিট করা হয়েছে কনস্ট্যান্ট ভলিউমে, টেম্পারেচার বাড়িয়ে দিয়েছে 298 থেকে 308, খুব ভালো। 1 মোল একটা গ্যাস আছে, 298 থেকে আমরা 308-এ চলে গেছি কেলভিনে, এই কেলভিন থেকে আমরা চলে আসছি এই কেলভিনে, খুব ভালো কথা। হিটও সাপ্লাই করা হয়েছে, মানে কিউ দেওয়া হয়েছে কতটা 500 জুল, বাবা অনেক কথা। কিন্তু কথা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে রেখেছো, মানে এটাকে কাচের কোনো বারের মধ্যে রাখা হয়েছে বা কোনো কাচের ভেসেলের মধ্যে রাখা হয়েছে, গ্লাস ভেসেল যেটা এক্সপ্যান্ড করে না, তার মানে ΔV 0। এবার আমাদের নিচে অনেকগুলো ইকুয়েশন দিয়েছি, কোনটা কারেক্ট আমরা বেশি কিছু করা দরকার, নর্মাল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স করব। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে ওটা বলে ডেল্টা ই হচ্ছে কিউ প্লাস ডাব্লিউ, এটা হচ্ছে সিম্পল ফর্মুলা। ডাব্লিউ মানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, যদি আমি বলি তাহলে ডাব্লিউ জায়গায় আমরা শুধু বসাবো পি ডেল ভি, মানে কোন প্রেশারের এগেইনস্টে গ্যাস কতটা এক্সপ্যান্ড করেছে সেটা আমরা বসাবো। তাহলে ডাব্লিউর জায়গায় বসাবো মাইনাস পি ডেল ভি ফর দ্য এক্সপ্যানশন অফ গ্যাস, কিন্তু এখানে ভিটা বলেছে 0, ডেল ভি 0 বলেই দিয়েছে, যে কোনো এক্সপ্যান্ডেশন হয়নি, মানে কনস্ট্যান্ট ভলিউমে হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এটা 0, এটা টেস্টটা 0, আর কিউ তো 500 বলেই দিচ্ছ। তাহলে ডেল্টা ই এর যে ভ্যালু হবে সেটা কিউ এর সমানই হবে, যে কিউটা আসবে সেটাই ডেল্টা ই হবে। এনথালপি এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, কিউ হচ্ছে হিট, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। পি ডেল ভিটা তো 0 হয়ে গেল, তাহলে ডাব্লিউটা যেটা পি ডেল ভির সমান সেটা হয়ে গেল 0। নিশ্চয়ই বুঝতে পারছো কোন অপশনটা হবে, আমি এখানে দেখতে পাচ্ছি কোন অপশনটা হচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ, অ্যান্সার দাও, ইনবক্স করো। এই ছিল আজকে ক্লাস, আরও যদি তোমাদের কোনো ডাউট থাকে আমরা পাঠাও, আবার এরকম ভিডিও বানিয়ে আমরা দেবো। এটা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ক্লাস হলো, যেটা ডাউট ক্লিয়ারিং। চলো বাই।